নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কর্মসিদ্ধি একাডেমি। আজকে আমাদের কর্মসিদ্ধি একাডেমি থেকে একটি ক্লাস দেওয়া হবে, সেটি জিওগ্রাফি বা ভূগোল থেকে। ভূগোলের একটি টপিক ভারতের মৃত্তিকা বা ইন্ডিয়ান সয়েল। আমাদের এই চ্যাপ্টারটি সামনে বিভিন্ন এক্সাম যেমন পঞ্চায়েত, আইসিডিএস, ডাব্লিউবিপি, কেপি, এছাড়াও বিভিন্ন রাজ্য সরকারের যে সমস্ত এক্সাম হয় সেগুলোর জন্য বেশ উপযোগী। চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথমে শুরু করছি মৃত্তিকা। মৃত্তিকার সংজ্ঞা। মৃত্তিকা কি? মৃত্তিকা হলো পৃথিবী ভূপৃষ্ঠের উপবিভাগে অবস্থিত খনিজ পদার্থ, জৈব পদার্থ, হিউমাস। হিউমাসটা কি? যে মৃত্তিকার উপর বিভিন্ন জৈব পদার্থের একটি স্তর, যেখানে কি কি থাকে? বিভিন্ন প্রাণীর দেহাবশেষ, মৃত প্রাণীর দেহাবশেষ, এছাড়াও বিভিন্ন উদ্ভিদ। জল, বায়ু ও অণুজীবের সমন্বয়ে গঠিত উদ্ভিদের বৃদ্ধির উপযোগী প্রাকৃতিক স্তর। উদ্ভিদের বৃদ্ধি কেন বলা হয়েছে? যেহেতু হিউমাস মানে কি, এটা একটি জৈব স্তর। এই জৈব স্তরে কি দেখা যায়? যে কোনো উদ্ভিদ কি সহজেই বৃদ্ধি পায়। এটি শিলার ক্ষয় এবং জলবায়ু, জীবজগৎ, ভূপ্রকৃতি ও সময়ের প্রভাবে গঠিত হয়। ঠিক আছে, এরপর দেখি কি আছে, যে মৃত্তিকার শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন। মৃত্তিকাকে প্রধানত 8টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? 1 নম্বর পলল মাটি বা অ্যালুভিয়াল সয়েল। 2 নম্বরে আছে কৃষ্ণ মাটি বা ব্ল্যাক সয়েল। 3 নম্বরে কি আছে? লাল মাটি ও হলুদ মাটি, যেটাকে রেড বা ইয়েলো সয়েল বলা হয়ে থাকে। 4 নম্বরে আছে ল্যাটেরাইট মৃত্তিকা। 5-এ আছে কি? মরুভূমির মাটি, ঠিক আছে, যেটাকে অ্যারিড সয়েল বা ডিজার্ট সয়েলও বলা হয়। এরপর আছে 6 নম্বরে অরণ্য বা পার্বত্য মাটি, যেটাকে ফরেস্ট ও মাউন্টেন সয়েল বলা হয়। এবং 7 নম্বরে আছে লবণাক্ত ও ক্ষারীয় মাটি। এবং সবশেষে 8 নম্বরে আছে পিট ও জলাভূমির মৃত্তিকা। এরপর আমরা প্রত্যেকটা মৃত্তিকার সম্পর্কে একটু করে জেনে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে কি আছে? পলল মাটি বা অ্যালুভিয়াল সয়েল। দেখুন এখানে কি বলা হয়েছে, যে এটি হলো একটি নদীবাহিত পলি দ্বারা গঠিত। মানে নদী যেখানে বয়ে যায় তার আশেপাশে কি হয়? নদীর পলি জমা হয় এবং সেই পলি জমে এই মৃত্তিকার সৃষ্টি হয়। এরপর লাগবে যে বিস্তৃতি। এই মৃত্তিকা কোথায় কোথায় দিয়ে আছে বা দেখা যায়? দেখা যাচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, সমভূমি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম প্রভৃতি জায়গায়। দেখুন গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি কেন বলা হয়েছে? কারণ গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর পাশেই কি রয়েছে? বিভিন্ন পলি জমে এবং সেই পলি থেকেই এই মৃত্তিকার সৃষ্টি হয়েছে। ভারতের সবচেয়ে উর্বর ও সর্বাধিক বিস্তৃত মাটি। ঠিক আছে, মানে ভারতে যত প্রকারের মাটি আমরা আলোচনা করলাম, সব থেকে বেশি বা সর্বাধিক মাটি লক্ষ্য করা যায় এই পলিমৃত্তিকা। এই পলিমৃত্তিকাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে খাদার, যেটা নতুন পলি দ্বারা গঠিত, আর একটা হলো ভাঙার, যেটা হচ্ছে পুরাতন পলি দ্বারা গঠিত। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আমাদের এই জায়গা থেকে প্রশ্ন তুলে যে খাদারটা কি, কোন মাটি দ্বারা গঠিত, নতুন নাকি পুরাতন। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে খাদার হলো নতুন পলি দ্বারা গঠিত এবং ভাঙার হলো পুরাতন পলি দ্বারা গঠিত। এবং আমাদের এক্সামে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো প্রধান ফসল। আমাদের এক্সামে তুলে ধরে যে পলিমৃত্তিকায় কি কি ফসল হয়। ঠিক আছে, এটা আমাদের ভালো মতো জানতে হবে। যেমন পলিমৃত্তিকায় বা পলল মৃত্তিকার প্রধান ফসল হলো ধান, গম, পাট, আখ, ডাল। ঠিক আছে, এরপরে আমরা দেখব কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল। এটা হলো ব্যাসাল্ট শিলার ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। এই বৈশিষ্ট্যটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই মনে রাখবে যে ব্যাসাল্ট শিলার ক্ষয়ের ফলে কোন মৃত্তিকার সৃষ্টি হচ্ছে? কৃষ্ণ মৃত্তিকা। এরপরে হচ্ছে বিস্তৃতি। এই মৃত্তিকা কোথায় কোথায় দেখা যায়? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক। ঠিক আছে, এই মৃত্তিকা রেগুর মাটি নামেও পরিচিত। এই বৈশিষ্ট্যটি কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর মৃত্তিকা। ঠিক আছে,
তারপরে জল ধারণ ক্ষমতা সর্বাধিক। এই যে মাটিগুলো রয়েছে এই মৃত্তিকাগুলোর মধ্যে এই কালো মাটির হচ্ছে জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। তারপরে বৈশিষ্ট্য কি রয়েছে, যে তুলো চাষের জন্য সর্বোত্তম বা তুলো চাষ সব থেকে ভালো হয় কোন মৃত্তিকায়, ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকায়। তারপরে দেখব যে প্রধান কি কি ফসল পাওয়া যায়। দেখো তুলো, আখ, সোয়াবিন। এই তুলোটা হচ্ছে পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকায় কোন ফসল সব থেকে ভালো হয়, সেটা হলো তুলো চাষে। ঠিক আছে, দেখা যাক পরে কোন মৃত্তিকা রয়েছে। 3 নম্বরে রয়েছে লাল ও হলুদ মাটি। লৌহ অক্সাইডের কারণে এই লাল মাটির রং হয় লাল। এই লাল মাটি শুনেই আমরা বুঝতে পারছি যে এই মাটিতে কিসের পরিমাণ থাকবে, লোহার পরিমাণ, যার জন্য এই মৃত্তিকার রং হচ্ছে লাল। আর আগ্নেয় ও রূপান্তরিত শিলার ক্ষয়ের ফলে এই মৃত্তিকাটি সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এক্সাম এটাও দিতে পারে যে আগ্নেয় শিলার ক্ষয়ের ফলে কোন মৃত্তিকার সৃষ্টি হয়েছে, অপশন দিয়ে দিল লাল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, মরুভূমির মৃত্তিকা বা পলল মৃত্তিকা। বুঝতে পেরেছ, এখানে অ্যান্সার হবে কি লাল মৃত্তিকা। তারপর দেখা যাক বিস্তৃতি, কোথায় কোথায় দেখা যায়। দক্ষিণ ও পূর্ব ভারতের মালভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। কি কি ফসল পাওয়া যায়, ডাল, চীনাবাদাম, বাজরা। এটা মনে রাখবে, বাজরা আর চীনাবাদামটা কি খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, এছাড়াও ফসল আমরা বললাম একটু আগে যে চীনাবাদামও, বাজরা ও ডাল ভালো হয় এই মাটিতে। 4 নম্বরে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা। এই মৃত্তিকাটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় ও অতিবৃষ্টির ফলে গঠিত হয়। তার মানে কি, প্রচন্ড তাপমাত্রা বেশি থাকবে এই মৃত্তিকা সৃষ্টিতে, আর অতিবৃষ্টি মানে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে সর্বাধিক। ঠিক আছে, বিস্তৃতি কি কি মানে কোথায় কোথায় দেখা যায়, পশ্চিমঘাট, পূর্বঘাট, কেরল, কর্ণাটক। ঠিক আছে, এই সমস্ত জায়গায় এই মৃত্তিকা দেখা যায়। আর এই বৈশিষ্ট্যটি কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে লোহা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে কোন মৃত্তিকায়, ল্যাটেরাইট মৃত্তিকায়। আর প্রধান প্রধান ফসল কি কি, প্রধান ফসল হলো চা, কফি, রাবার, কাজু বাদাম। এই কাজু বাদামটা ভালো করে মনে রাখবে, কেননা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে দেখা যায় যে এই প্রশ্নটা কিন্তু তুলে দেওয়া থাকে। তাহলে এই কাজু বাদাম পাওয়া যায় কোন মৃত্তিকায় সব থেকে ভালো চাষ হয়, ল্যাটেরাইট মৃত্তিকায়। নেক্সট রয়েছে কি মরুভূমি মৃত্তিকা। মৃত্তিকার নাম শুনে আমরা কিছুটা মনে করতে পারছি যে মরুভূমি মৃত্তিকা মানে কি, যে সেখানে কি মরুভূমি থাকবে, তার মানে সেটা কি কোথায় থাকতে পারে, সেটা হচ্ছে রাজস্থান। তাই তো, নাম থেকে আমরা বুঝতে পারছি। তো বিস্তৃতি হলো রাজস্থান, গুজরাট। ঠিক আছে, এই মৃত্তিকা ভালো দেখা যায়। এই মৃত্তিকাটা হচ্ছে বালুকাময় ও জৈব পদার্থ কম, স্বাভাবিক ব্যাপার। বালুকাময় মরুভূমি মৃত্তিকা, মরুভূমিতে তো বালুর পরিমাণই বেশি, সবই তো বালি চারিদিকেই দেখা যাচ্ছে ছবিতে। তো এই মৃত্তিকা বালুকাময় হবেই এবং জৈব পদার্থ কি কম পরিমাণে থাকবে। কারণ কি, কারণ বালুর মধ্যে জৈব পদার্থ স্বাভাবিক কম থাকার কারণ হলো যে এখানে তো গাছপালা নেই সেরকম, গাছপালার পচেই তো আমাদের জৈব পদার্থটা সৃষ্টি হয়। তো যেহেতু এটা মরুভূমি তাই এখানে জৈব পদার্থের পরিমাণ অনেক কম এবং লবণের পরিমাণ থাকে কি অনেক বেশি। তাহলে এটাও প্রশ্ন দিতে পারে যে কোন মৃত্তিকায় লবণের পরিমাণ সব থেকে বেশি থাকে, সেটা হলো মরুভূমির মৃত্তিকা। আর প্রধান ফসল কি কি, এখানে প্রধান ফসলের মধ্যে হচ্ছে গম আর বাজরা চাষ ভালো হয়। ঠিক আছে, এরপরে কোন মৃত্তিকা রয়েছে দেখা যাক। এরপরে রয়েছে অরণ্য ও পার্বত্য মৃত্তিকা। বিস্তৃতি কি বলেছে, যে হিমালয় অঞ্চল, হিমালয় অঞ্চলে কি দেখা যায়, অরণ্য, পার্বত্য মৃত্তিকা। এখানেও নাম শুনে আমরা বুঝতে পারছি পার্বত্য মৃত্তিকা অবভিয়াসলি হিমালয়ের আশেপাশের অঞ্চলে কি বেশি পাওয়া যাবে। এই মৃত্তিকা কি জৈব পদার্থ সমৃদ্ধ। আর এই মৃত্তিকার প্রধান ফসল হলো চা, আপেল ও নাশপাতি। ঠিক আছে, পার্বত্য অঞ্চলেই আমাদের চা চাষ সব থেকে ভালো হয়, এটা মনে রাখবে যে পার্বত্য অঞ্চলে সব থেকে ভালো চা চাষ হয়। এরপরে রয়েছে লবণাক্ত ও ক্ষারীয় মৃত্তিকা। লবণাক্ত মৃত্তিকা কি বলেছে, বিস্তৃতি যে গুজরাট, রাজস্থান ও উপকূলীয় অঞ্চল। এই যে সমুদ্র আছে, সমুদ্রের পাশে যে উপকূল তীরবর্তী অঞ্চলে কি এই লবণাক্ত ও ক্ষারীয় মৃত্তিকা পাওয়া যায়। এই মাটিকে বলা হয় কি ঊষার মাটি নামেও পরিচিত, মানে এই মাটিকে ঊষারও বলা হয়। যে মৃত্তিকাতে লবণতার পরিমাণ সর্বাধিক থাকে সেই মৃত্তিকাকেই বলা হয় ঊষার মৃত্তিকা বা ঊষার মাটি। তার মানে প্রশ্ন দিতেই পারে যে লবণাক্ত মৃত্তিকাকে আরেকটা কোন নামে ডাকা হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি সেটা হচ্ছে ঊষার, তাই তো। আর যেহেতু লবণতার পরিমাণ বেশি থাকে বলে এই মৃত্তিকায় কিন্তু চাষবাস তেমন ভালো হয় না, যার জন্য কৃষির জন্য কি কম উপযোগী।
ঠিক আছে। এই মাটিতে চাষবাস সেরকম হয় না বললেই চলে। লাস্ট যে মৃত্তিকা আমাদের রয়েছে 8 নম্বরে, সেটা হচ্ছে পিট ও জলাভূমির মাটি। বিস্তৃতি কি কি বলেছে? কেরল, সুন্দরবন, বিহার, উত্তর বিহার যেটা পড়ছে, যাই হোক, এখানে হচ্ছে হিউমাসের পরিমাণ কি সর্বাধিক। হিউমাসটা কি একটু আগে আমরা বলেছিলাম যে মৃত্তিকার ওপর বিভিন্ন জৈব পদার্থের যে স্তর সেটাকে বলা হচ্ছে হিউমাস। এটা কিভাবে সৃষ্টি হচ্ছে? যে উদ্ভিদ এবং মৃত প্রাণীর কি দেহাবশেষ থেকেই এই হিউমাসটা সৃষ্টি হয়। এই হিউমাসের পরিমাণ বেশি হলে কি হয়? এখানে জৈব পদার্থের পরিমাণ বেশি, যার ফলে কি ফসলও ভালো হয়। তো এই মৃত্তিকায় কি প্রধান ফসল হচ্ছে পাট ও ধান। ঠিক আছে। তো এখানে আমাদের ডান পাশে একটি ভারতের মৃত্তিকার মধ্যে বিভিন্ন মৃত্তিকার যে ভাগগুলো দেখিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি মৃত্তিকার পাশে কালার করে দেওয়া আছে, যে লাল ও হলুদ মাটি। ঠিক আছে, কোথায় কোথায় দেখা যায় আমাদের এখানে সব মার্ক করা আছে, এটা একটু দেখে নেবে। এরপরে কি রয়েছে দেখা যাক। এরপরে ভারতীয় মৃত্তিকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলা হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য বেশ উপযোগী, বিশেষ করে আইসিডিএস, পঞ্চায়েত, ডাব্লিউবিপি। ঠিক আছে, চলো দেখো। 1 নম্বরে কি দিয়েছে? যে ভারতের সবচেয়ে উর্বর মাটি। তাহলে আমরা প্রথমেই বলেছি যে উর্বর মাটি কোনটা? যে মাটিতে কি হিউমাসের পরিমাণ বেশি থাকবে সেটা তো উর্বর মাটি হবে। তাহলে এই মাটি কি পলল মাটি, তাই তো। 2 নম্বরে বলেছে ভারতের সর্বাধিক বিস্তৃত মাটি, মানে ভারতে যে এই যে 8টি মাটির কথা যে আমরা বললাম, কোন মাটি সব থেকে বেশি পরিমাণে আছে? এই 8টি মাটির মধ্যে পলল মৃত্তিকায় সব থেকে বেশি পরিমাণে আছে। ঠিক আছে। এরপরে আছে কি বলেছে 3 নম্বরে? কৃষ্ণ মাটির অপর নাম কি? কৃষ্ণ মাটির অপর নাম হচ্ছে রেগুর বা রেগুর মৃত্তিকা। এই প্রশ্নটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় দিয়েছে, প্রশ্নটি ভালো করে দেখবে। তারপরে কি প্রত্যেকটি তোমরা একটু ভালো করে দেখতে থাকবে। এরপরে যেমন আছে 5 নম্বরে কি দিয়েছে? তুলো চাষের জন্য সর্বোত্তম বা সব থেকে ভালো হয় কোন মাটিতে? কৃষ্ণ মৃত্তিকায়। ঠিক আছে। তারপরে লাল মাটি রং লাল কেন? লাল মাটির রং এখানে কি লো অক্সাইডের পরিমাণ সর্বাধিক থাকে, এই কারণে। তারপর আবার পলল মাটিকে কি দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো খাদার, একটা হলো ভাঙার। আমরা শুরুতেই বলেছিলাম খাদারটা কি ছিল? যে নবীন পলিমাটি যুক্ত মাটিকে বলা হয় কি খাদার, এবং প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙার। ঠিক আছে। তারপর কৃষ্ণ মাটির জল ধারণ ক্ষমতা কি সর্বাধিক, এটিও আমরা পূর্বে আলোচনা করেছি। তারপর যদি দেখা যায় যে কোন মাটিতে কি উচ্চ তাপমাত্রা ও অতি বৃষ্টিপাতের প্রয়োজন, তাহলে কোন মৃত্তিকা হবে? ল্যাটারাইট মৃত্তিকা। ঠিক আছে। ল্যাটারাইট মাটিতে লোহা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে। এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোন মাটিতে লোহা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সর্বাধিক থাকে, সেটা হবে ল্যাটারাইট মৃত্তিকা। ঠিক আছে। তারপরে পিট ও জলাভূমির মৃত্তিকাতে কি থাকে? হিউমাসের পরিমাণ সর্বাধিক, এটাও মনে রাখবে। তারপর কি বলেছে? ধান, গম, পাট চাষের জন্য উপযুক্ত মৃত্তিকা কি? পলল মৃত্তিকা। আর এটা তো খুব ইম্পর্টেন্ট, যে তুলো চাষের জন্য কোন মৃত্তিকা দরকার? সেটা হলো কৃষ্ণ মৃত্তিকা। এই প্রশ্নটা কিন্তু সবাই ভালো করে দেখবে। আর তারপরে কি রয়েছে? চা, কফি, রাবার কোন মাটিতে ভালো হয়? ল্যাটারাইট মৃত্তিকা। এখানে কিন্তু আরেকটা অ্যাড করা যায়, সেটা হলো কাজু বাদাম। ঠিক আছে, মনে রাখবে। তারপর যদি দেখা যায় যে কৃষ্ণ মাটি কি কাদাযুক্ত হয়। তারপরে ভারতের মৃত্তিকা গঠনের প্রধান নিয়ন্ত্রক বা নিয়ামক কি কি? ভারতের মৃত্তিকা গঠনের জন্য 5টি প্রধান নিয়ন্ত্রক থাকে। একটি হলো জলবায়ু, তারপর হচ্ছে শিলার প্রকৃতি, তারপর হচ্ছে ভূপ্রকৃতি, তারপরে জীবজগৎ, তারপর হচ্ছে সময়। আর মৃত্তিকার গঠনের জন্য কি কি দরকার? এই যে বিভিন্ন খনিজ পদার্থ, জৈব পদার্থ, যেটাকে হিউমাস বলা হয়েছে, জল, বায়ু আর বিভিন্ন অণুজীব। ঠিক আছে। তো আমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পাশে থেকো। আর আমাদের অফলাইনের ব্যাচ চলছে, সেটি কোথায় সেটি হলো গাজল ধর্মতলা মোড়। ঠিক আছে, আমাদের নিচে দেওয়াই আছে, কর্মসিদ্ধি একাডেমি, ধর্মতলা মোড়, গাজল, মালদা। যোগাযোগ করবে এই নম্বরে 8001118816। যারা যারা আইসিডিএস, পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি এবং এসএসসি জিটির জন্য প্রিপারেশন নিতে চাইছো গাজলের আশেপাশে, তারা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।